ভারত যদি সত্যি সত্যি বাংলাদেশে আক্রমণ করার পরিকল্পনা করে থাকে এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের কথামতো আক্রমণের প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত? সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক ভয়ানক বার্তা দিয়েছেন। তিনি ভারতীয় কমান্ডারদের যুদ্ধে প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বাংলাদেশকে নিশানা করে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল গাজা যুদ্ধের কথা উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। তিনি কি বোঝাতে চাচ্ছেন যে শক্তিশালী ভারত, রাশিয়া বা ইসরায়েলের মতো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আক্রমণ করে দখলে নিতে পারে? বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। তাকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং বাংলাদেশে প্রভাব বিস্তার করার সুযোগ খুঁজছে। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি রাশিয়ার মতো একটি আক্রমণ চালিয়ে শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছে? বা রাশিয়ার ক্রিমিয়া দখলের মতো করে রংপুর বা চট্টগ্রামের দখল নিতে চাচ্ছে? নাকি ইসরায়েলের গাজা দখলের মতো করে পুরো বাংলাদেশকে দখল করতে চাইছে? ভারতের ভূরাজনৈতিক উদ্দেশ্য। মোদী সরকারের অধীনে ভারত ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপে রয়েছে। বিশেষ করে হিন্দুত্ববাদী আদর্শ যেমন রস এবং শিবসেনা অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটি কৌশলগত লক্ষ্যবস্তু হতে পারে। ভারত দুই ধরনের সামরিক অভিযান বিবেচনা করতে পারে। রাশিয়া ধাঁচের আক্রমণ, বাংলাদেশে একটি পুতুল সরকার পুনঃপ্রতিষ্ঠিত করা বা বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা। ইসরায়েল ধাঁচের দখল অভিযান, নানা অজুহাতে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য একটা সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করে সমগ্র বাংলাদেশ দখল করা। বাংলাদেশের কৌশলগত গুরুত্ব। বাংলাদেশের দুটি প্রধান করিডোর আছে, শিলিগুড়ি করিডোর এবং ফেনী করিডোর, যা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারত এই দুটি অঞ্চল দখল করার জন্য আক্রমণ পরিচালনা করতে পারে। কিন্তু এই দুটি অঞ্চলে সামরিক ঘাঁটি ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হলে ভারতের জন্য আক্রমণ চালানো কঠিন হয়ে যাবে। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বিদ্রোহের অজুহাত তুলে অথবা বাংলাদেশে ইসলামিক চরমপন্থার উত্থানের ধোঁয়া তুলে আক্রমণ করতে পারে। এসব অজুহাত মোকাবিলায় বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। অভ্যন্তরীণ হুমকি। আওয়ামী লীগ ও এর প্রভাব। আমরা অভ্যন্তরীণ বিপদগুলো অগ্রাহ্য করতে পারি না। ভারতের বহুদিনের সহযোগী আওয়ামী লীগের একটা বড় অংশ এর হয়ে কাজ করতে পারে এবং যুদ্ধের সময় তারা আভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যক্রমে জড়াতে পারে। এছাড়া বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর একটা বিশাল অংশ এর পক্ষে তথ্য সরবরাহকারী হিসাবে কাজ করতে পারে। বাংলাদেশ সামরিক ও বেসামরিক প্রশাসনকে এই সব বিষয়ে মনোযোগ দিতে হবে। অন্যদিকে সামরিক বাহিনী, প্রশাসন, পুলিশ, সংবাদ মাধ্যম এবং বিচার বিভাগের মধ্য থেকে এর এজেন্টদের বের করে দিতে হবে। সামরিক কৌশল ও যুদ্ধ প্রস্তুতি। বাংলাদেশের সামরিক বাহিনীকে শিলিগুড়ি এবং ফেনী করিডোরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। একই সাথে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ নজর দিতে হবে, কারণ কুকিচিন এবং চাকমা উপজাতির বিদ্রোহী গ্রুপ ও মিয়ানমার এবং ভারতের সামরিক বাহিনীর আক্রমণ হতে পারে। এছাড়াও বাংলাদেশের রিজার্ভড ফোর্সেস বা প্যারামিলিটারি বাহিনীকে সক্রিয় করতে হবে এবং তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের যুবকদের অস্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে হবে এবং পুরো জাতির কাছে সরবরাহের জন্য পর্যাপ্ত অস্ত্র মজুদ রাখতে হবে, যাতে যুদ্ধে তাৎক্ষণিকভাবে সকল জনগণকে সশস্ত্র করা যায়। বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমদানি করে মজুদ রাখতে হবে। ড্রোন ও বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে বেশ কার্যকরী যুদ্ধাস্ত্র। যুদ্ধের সময় যাতে খাদ্য ও জ্বালানি তেল বা বিদ্যুতের কোনো ঘাটতি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আগে থেকে এসব জিনিসের মজুদ ও সরবরাহ নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে ভারতীয় বিমান বাহিনী ও নৌবাহিনীর আক্রমণ প্রতিহত করার সম্ভাব্য সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা
আগে থেকেই করে রাখতে হবে। আক্রমণকারীরা যাতে কোনোভাবেই অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে তার পুরোদস্তুর ব্যবস্থা করে রাখতে হবে। কূটনৈতিক ও আঞ্চলিক জোট গঠন। বাংলাদেশকে অবশ্যই তার কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে এবং বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি এড়াতে হবে। বিশেষ করে চীন, পাকিস্তান, তুরস্ক এবং মালয়েশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা জরুরি। ভারতের বিরুদ্ধে ভারসাম্য রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতের আধিপত্যবাদী নীতিতে ক্ষতিগ্রস্ত নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলোর সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি তৈরি করা যেতে পারে। অন্যদিকে ভারতের শান্তি প্রত্যাশী ও যুদ্ধবিরোধী রাজনৈতিক দল ও জনগোষ্ঠীর সাথে যোগাযোগ রেখে তাদের সমর্থন নিতে হবে যাতে যুদ্ধ এড়ানো যায়। বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা করে সত্য সম্প্রচার কাজে নামতে হবে যাতে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের চোখে দেখে। ভারতীয় সংবাদ মাধ্যমের গল্পগুলো বাংলাদেশের বিপক্ষে থাকে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা। আভ্যন্তরীণভাবে ভারত আওয়ামী লীগ কর্মীদের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে এই ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সতর্ক থাকতে হবে। ইসলামী চরমপন্থার অজুহাত। ভারত বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থানের অজুহাত তুলে আক্রমণের বৈধতা দাবি করতে পারে। এরকম অভিযোগ মোকাবিলায় বাংলাদেশকে স্বচ্ছতা বজায় রেখে কূটনৈতিকভাবে এসব দাবি প্রতিহত করতে হবে। যদি যুদ্ধ শুরু হয় বাংলাদেশকে কৌশলগতভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং কৌশলগত অঞ্চলগুলোতে প্রতিরোধের ওপর জোর দিতে হবে। সরকারকে জনগণকে একত্রিত করতে হবে, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করতে হবে। দ্রুত জনগণকে সশস্ত্র করা এবং গেরিলা কৌশল ব্যবহার করা অপরিহার্য হতে পারে। প্রস্তুতি নেওয়া। বাংলাদেশকে রাইফেল, মেশিনগান এবং গোলাবারুদ মজুত করতে হবে যাতে যুদ্ধে তাৎক্ষণিকভাবে নাগরিকদের সশস্ত্র করা যায়। সাইবার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি, কারণ ভারত থেকে সম্ভাব্য হ্যাকিং বা গোয়েন্দা আক্রমণ হতে পারে। মোদি সরকারের হিসাবনিকাশ। অবশেষে মোদি সরকারের রাজনৈতিক হিসাবনিকাশও দেখতে হবে। ভারতের অভ্যন্তরে চাপ বাড়ছে এবং মোদি হয়তো তার ক্ষমতা ধরে রাখতে সামরিক বিজয়কে হাতিয়ার করতে চাইবে। বাংলাদেশকে এই রাজনৈতিক মজবুরিকে বুঝতে হবে এবং সংঘাত এড়াতে চেষ্টা করতে হবে, তবে সবরকম প্রস্তুতিও রাখতে হবে।